এটি একটি প্রশাসনিক নির্যাতনের ফলে একটি হত্যা। আজকে পঙ্কজদা প্রশাসনিক হেনস্থার শিকার হয়ে আজকে পঙ্কজদাকে এইভাবে মারা যেতে হলো। তৃণমূল কংগ্রেস আবার ওয়াকআপ নিয়ে বলছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সব দখল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সব দখল করে ফেলেছে। এই হচ্ছে। আর আজকে ফিরহাদ হাকিম বড় বড় কথা বলছে। কি অবস্থা করে রেখেছেন, আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন, আপনাকে মার্ডার করে দেবে। টিপু সুলতান পরিবারের কবরস্থান, সেই কবরস্থান দখল করে যারা এখানে বসেছে, দোকান করেছে, সেখানে লাইসেন্স দিয়ে মাসে মাসে মাসোহারা তুলছে ফিরহাদ হাকিমের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। লজ্জা করে না? আমি বলবো বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের এই দায়িত্ব নিতে হবে, সংখ্যাগুরু মুসলিমদের, যে যাতে সেখানে সংখ্যালঘু হিন্দু ভাই বোনেরা কোনোভাবেই আক্রান্ত না হন। সমস্ত পুলিশকর্মী খারাপ নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল পঙ্কজদা। যে পুলিশ কর্মী মানেই, পুলিশ আধিকারিক মানেই, আইপিএস মানেই খারাপ নয়, তার উজ্জ্বলতম উদাহরণ ছিল পঙ্কজদা। যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিলই, তার সঙ্গে এরা তো মানে প্রাতিষ্ঠানিক সাইন্টিফিক দুর্নীতি করছে। সাংঘাতিক কথা। এটা পঙ্কজদার, আপনার ছেলেমেয়েরা তো চেয়েছিল যে আপনি পঙ্কজদার মতো মানুষ হন, আপনি তার উল্টো দিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিলি করছেন। এবং পঙ্কজদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর ছিল। বিশেষ করে এই সান্ধ্যকালীন যে টিভি ডিবেট, সেই ডিবেটে দেখা হতো পঙ্কজদার সঙ্গে, এবং অত্যন্ত মার্জিত ব্যবহারে এবং তার যুক্তিশীল বক্তব্য, সেগুলো অত্যন্ত গ্রহণযোগ্য ছিল এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল। আপনি যদি দেখেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখবেন কত পুলিশ কর্তা তৃণমূল দলের নাম লিখিয়েছে, কেউ এমএলএ হয়েছে, কেউ এমপি হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে। ইভেন চাকরিরত অবস্থায় দেখবেন চাকরি থেকে ইস্তফা দিয়ে গত লোকসভা ভোটেও দাঁড়িয়েছে, এরকম অনেক পুলিশ কর্মী পাবেন। আর তার বিপরীত দিকে দাঁড়িয়ে পঙ্কজদার মতো মানুষ, যিনি সঠিক যুক্তিশীল কথাবার্তা বলতেন, যার জন্য তিনি কোনো প্রকার রাজনৈতিক সুবিধা নেননি, যার জন্য তিনি কোনো প্রকার অর্থনৈতিক সুবিধা নেননি। তিনি একেবারেই সমাজের কল্যাণকর কথাবার্তা তিনি বলতেন এবং সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল বলেই সেটি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের চক্ষুশূল ছিল। সেই জন্য তাকে প্রশাসনিক হেনস্থার শিকার হতে হয়েছিল। আজকে পঙ্কজদা প্রশাসনিক হেনস্থার শিকার হয়ে আজকে পঙ্কজদাকে এইভাবে মারা যেতে হলো। অত্যন্ত দুঃখজনক এবং তার পরিবারকে আমি সমবেদনা জানাই। যেভাবে তাকে চলে যেতে হলো, আমি মনে করি বাংলার প্রতিটি মানুষকে, বিশেষ করে সেই সমস্ত মানুষদের যারা চায় সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা পাক, যারা চায় সমাজে একেবারে ন্যায় প্রতিষ্ঠা পাক, তারা যেন অবশ্যই এই ঘটনায় অন্ততপক্ষে গর্জে ওঠে। তার কারণ যেভাবে পঙ্কজদাকে হেনস্থার শিকার হতে হলো, যেভাবে প্রশাসনিকভাবে হেনস্থার শিকার হতে হলো, সেটা অকল্পনীয়। পঙ্কজদা একজন উচ্চতম পুলিশ আধিকারিক, তার সঙ্গে এই ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবতে পারেন যে সাধারণ নাগরিকের সঙ্গে কি ব্যবহার হবে? পঙ্কজদার সঙ্গে যে ব্যবহার করেছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। এবং সেই প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে পঙ্কজদাকে হেনস্থা করেছে, একজন পুলিশ কর্তা হওয়া সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। যেহেতু দুর্নীতির মামলা করেছি, সেহেতু খুব স্বাভাবিকভাবেই তারা আমাকে আক্রমণ করেছে এবং খুব স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করেছেন, কিন্তু পেরে উঠতে পারেননি। কিন্তু পঙ্কজবাবু একটু, ধরুন তিনি বয়স হয়েছে, একটা বয়সজনিত কারণ রয়েছে, তিনি অত্যন্ত নম্র মানুষ, ভদ্র মানুষ, বয়সজনিত কারণ রয়েছে, তিনি পেশা থেকে অবসর নিয়েছেন, তিনি পুলিশ কর্তা আর বর্তমান ছিলেন না যে সময় তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। ফলে বুঝতেই পারছেন সমস্ত কিছু মিলিয়ে তার উপর একটা অত্যন্ত মানসিক যন্ত্রণা ছিল। সেই মানসিক যন্ত্রণা থেকে এই আজকের এই ঘটনাটি ঘটেছে। এবং আমাকে যে ঠিকই বলেছেন, আমি যেহেতু এই মামলাগুলো করেছি, এই যে একটার পর একটা দুর্নীতি বিরোধী মামলা করেছি, ফলে ওই একইভাবে কালিমালিপ্ত করতে হবে বলেই তো তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র সে তো প্রেস মিট করেছে। হ্যাঁ, নিশ্চিতভাবে আপনি ঠিকই বলেছেন যে প্রেস মিট করেছিল, তারা চেষ্টা করেছিল কালিমালিপ্ত করার, তারা সব ব্যর্থ হয়েছে, তারা বিফল হয়েছে। তারপরে তারা এখন নিশ্চয়ই আবার নতুন কোনো প্ল্যান করবে, তাতে আবার কিছু যায় আসে না। কিন্তু এই যে প্রতিটি মানুষ যারা চান সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা পাক, যারা চান সমাজে ন্যায় প্রতিষ্ঠা পাক, যারা চান যে কোনো প্রকার দুর্নীতি হোক, দুষ্কর্ম হোক, তার বিরুদ্ধে
প্রতিবাদ করতে হবে। এইরকম মানুষ যারা আছেন, আমি মনে করি সমাজের সাথে সমাজটাকে যাতে কোনোভাবে জঙ্গলে পরিণত না হতে হয়, সেই জন্য জঙ্গল রাজকে সরিয়ে দিয়ে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, সকলকে এই ঘটনায় গর্জে উঠতেই হবে এবং সকলকে এই ঘটনার প্রতিবাদ করতেই হবে। কারণ হচ্ছে এই বর্তমান সরকারটি, বুঝতেই পারছেন, দুষ্কৃতীদের দ্বারা পরিচালিত, দুর্নীতিগ্রস্তদের দ্বারা পরিচালিত একটি সরকার। ফলে এই দুর্নীতির বিরুদ্ধে, দুষ্কৃতীদের বিরুদ্ধে যারা বলবেন, তাদের উপরে চাপ সৃষ্টি করা হবে বিভিন্নভাবে, এবং সেই চাপ সৃষ্টি করা হয়েছিল পঙ্কজদার উপরে। পঙ্কজদা নিশ্চিতভাবেই তিনি একজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি অত্যন্ত মার্জিত, ভদ্র, সভ্য মানুষ, এবং তার ছাড়াও পঙ্কজদা কিন্তু দেখুন সাধারণভাবে মানুষের মনে যে পুলিশের যে চিত্র, এই পঙ্কজদা কিন্তু সেই চিত্র পরিবর্তন করে দিয়েছিলেন, যে পুলিশ মানেই সে ঘুষখোর নয়, পুলিশ মানেই শাসক দলের সুবিধাভোগী মানুষ নন। রাজনৈতিক সুবিধা নিয়ে এমএলএ সারা জীবন পুলিশ থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার তো বহু আইপিএস তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে জয়েন করেছে, এমএলএ হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ এমপি হয়েছে। কিন্তু পঙ্কজদা দেখেছেন যে সমাজে একেবারে খেটে খাওয়া পরিবারের সন্তান, তারা চাকরি পাচ্ছে না। তিনি বলতেন যে আমি এই যে ডিবেট শেষ হয়ে যাওয়ার পরে তিনি এই আমার বিভিন্ন মামলা সম্পর্কে তিনি জানতে চাইতেন যে এই মামলাটি কী হলো, এই মামলাটি কী হলো, প্রাথমিক দুর্নীতির তদন্ত কতদূর আগালো, এই যে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলোর দুর্নীতির তদন্ত কতদূর আগালো, কতজন বাদ গেল, তাদের কি ওই মামলার কি হয়েছে, ওই মামলার কি হয়েছে, সমস্ত কিছু। ইভেন মানে আমার সর্বশেষ মনে আছে, এই যে ধরুন পঙ্কজদার সঙ্গে যখন আমি সর্বশেষ ডিবেটটা করেছি, তখন সে তার একদিন দুদিন আগেই ওই টেট 2017 এবং 2022 ওই রং কোশ্চেনের নিয়ে একটা মামলার সাপেক্ষে আলোচনা হচ্ছে। তিনি বললেন যে আচ্ছা, প্রতি বছর টেটে এই যে প্রশ্ন ভুল হয়, এটা কেন হয়? তো আমি বোঝাচ্ছিলাম যে কীভাবে এরা এই দুর্নীতিটাকে, যে টেটের প্রশ্ন ভুল করে কীভাবে দুর্নীতি করে এরা পয়সা ইনকাম করে। তো তিনি অবাক হয়ে যে বেসিক্যালি উনি বলতে চাইলেন যে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিলই, তার সঙ্গে এরা তো মানে প্রাতিষ্ঠানিক সায়েন্টিফিক দুর্নীতি করছে। সাংঘাতিক কথা, এটা পঙ্কজদার প্রাতিষ্ঠানিক সায়েন্টিফিক দুর্নীতি করছে। মানে ভাবুন যে টেটে প্রশ্ন ভুল করিয়ে কিভাবে আয় করছে, সেটা তিনি ওই আলোচনার শেষে তার সঙ্গে মতামত বিনিময় হচ্ছিল, মত বিনিময় হচ্ছিল, তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন। শুধু প্রতিবাদের জন্য প্রতিবাদ নয়, তিনি যদি দেখতেন যে ভুল করছে, তিনি সেটাও বলতেন। যেটা ভুল সেটা ভুল বলতেন, যেটা ঠিক সেটা ঠিক বলতেন। যেভাবে মানসিক চাপ দেওয়া হলো বিশেষ করে পঙ্কজদার উপরে, এটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। যেভাবে হ্যারাস করা হয়েছে, ভাবুন একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তাকে মানসিক চাপ তৈরি করা হচ্ছে, অত্যন্ত যন্ত্রণার তার জন্য। আমি সমস্ত পুলিশকর্মীকে খারাপ মনে করি না, পুলিশকর্মী, ভালো পুলিশকর্মীর উদাহরণ তো পঙ্কজদা নিজেই। কিন্তু যারা যারা এটা করছেন তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাইবো, দেখুন আপনাদেরও ডিএ দেয় না, আপনাদেরকেও কিন্তু আপনি আইপিএস হলেও আপনাকে বাড়িতে তার খিচুড়ি বিলি করতে বাধ্য করে। আপনার নিজের খারাপ লাগে না যে আপনি একজন পুলিশ অফিসার? আপনি আপনার ছেলে মেয়েদের সামনে কি আনসার দেবেন? দেখুন আমার বিরুদ্ধে কে দুটো সাংবাদিক সম্মেলন করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি ওর থেকে অনেক কিছু ফেস করতে প্রস্তুত। তাতে ওই দুটো সাংবাদিক সম্মেলন করে তার কাউন্টার আমি 6টা সাংবাদিক সম্মেলন করে দেবো, তাতে কিছু যায় আসে না। কিন্তু মানে পঙ্কজদাদের উপরে বিশেষ করে এই ধরনের যারা ধরেন বয়স্ক মানুষ, রিটায়ার্ড করেছেন, তাদের উপরে সাংঘাতিক মানসিক চাপ। এই মানসিক চাপ পঙ্কজদার মতো এরকম একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, বিশেষ করে তার কাছে খুব অসম্মানের লেগেছে। তিনি একজন, ভাবুন, একদম উচ্চতম আধিকারিক, তাকে থানায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। থানার একজন আধিকারিক, একজন এসআই বা একজন আইসি, সে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত। তৃণমূল কংগ্রেস তারা দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতীদের দল ছিল, আছে, এবং তারা প্রমাণ করছে বারবার যে তারা থাকতে চায়। তাদের নিজেদের সংশোধন করার কোনো প্রকার প্রয়াস নেই, উল্টে তারা যারা চায় যে এই সমাজ থেকে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃত্ব দূরে যাক, তারা যাতে প্রশাসনিক ক্ষমতায় না বসে,
তারা যদি সরকারে যাতে কোনোভাবেই সরকারে না বসে, উল্টে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হেনস্থা করা হচ্ছে। এর বিরুদ্ধে জোট বাঁধুন, এর বিরুদ্ধে গর্জে উঠুন এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে বারবার লড়াই করতে হবে এবং এই লড়াই জারি রাখুন। একদমই ভয় পাওয়ার কোনো গল্পই নেই। উল্টে আমি মানুষকে বলছি জোট বাঁধুন, তৈরি হবে। তৃণমূল কংগ্রেস আবার ওয়াকআপ নিয়ে বলছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আপনাকে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেস কি কি করেছে। ওই ফিরহাদ হাকিম করেছে তো, ফিরহাদ হাকিমের একটু দেখে যান। টিপু সুলতানের পরিবারের কবরস্থান, সেখানে মসজিদ রয়েছে, সেই কবরস্থান এবং মসজিদ দখল করে তৃণমূল কংগ্রেসের এক এলাকার গুন্ডা সে লোক বসাচ্ছে, মাসে মাসে সেখান থেকে মাসোহারা তুলছে, যে যাদের বসাচ্ছে তাদের বাড়ি তৈরি করে দিচ্ছে, ইললিগাল কনস্ট্রাকশন, তাদের দোকান করে দিচ্ছে। আর সেই দোকানের লাইসেন্স দিচ্ছে কে? ববি হাকিমের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা হচ্ছে ওয়াকআপ প্রপার্টি, যেটা গ্রেড 1 হেরিটেজ সাইট। তাহলে ববি হাকিম ও কবে এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই যে লাইসেন্স দেওয়া ওগুলো ক্যান্সেল করবে? কবে করবে বলুন? কবে করবে? কবে করবে? আমি ক্যামেরার সামনে বলছি, ওখান থেকে মাসে মাসে মাসোহারা পাচ্ছে। বলুক, মাসে মাসে মাসোহারা পাচ্ছে। বলুক যে ফিরদৌস শামীম যা বলেছে তা মিথ্যা। বলুক একবার, ওর ক্ষমতা থাকে, যে ফিরদৌস শামীম যা বলছে যে টিপু সুলতান পরিবারের কবরস্থান, সেই কবরস্থান দখল করে যারা এখানে বসেছে, দোকান করেছে, সেখানে লাইসেন্স দিয়ে মাসে মাসে মাসোহারা তুলছে ফিরহাদ হাকিমের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। লজ্জা করে না? লজ্জা করে না? কবরস্থান মুসলিমদের জন্য সব থেকে পবিত্র, সেটা একটা ওয়াকআপ স্টেট, সে একটা মসজিদ, সব থেকে পবিত্র স্থান, তা বিক্রি করে মাসে মাসে মাসোহারা তোলে। এদের লজ্জা করে না ওয়াকআপ নিয়ে বলতে? এবং সেই প্রপার্টিটা 1989-এ কেমন ছিল, যে দেশ, ফ্রন্টলাইন সহ একাধিক লিডিং নিউজ পেপার, সেগুলো কেমন ছিল এই তার প্রমাণ। আর আজকে তৃণমূল কংগ্রেসের আমলে কেমন হয়েছে এই তার প্রমাণ। একাধিক ছবি, এবং শুধু তাই না, সেটা গ্রেড 1 হেরিটেজ সাইট। এই দেখুন কীভাবে ওই মিনার দেখতে পাচ্ছেন কীভাবে দখল হয়ে গেছে, মসজিদ এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সব দখল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সব দখল করে ফেলেছে। এই হচ্ছে। আর আজকে ফিরহাদ হাকিম বড় বড় কথা বলছে যে এই প্রপার্টি কি করে, তাহলে এই যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে যেটা গ্রেড 1 হেরিটেজ সাইট, সেখানে কি করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তুমি মেয়র, আমি জানি না মুসলিম না হিন্দু না অধার্মিক নাকি ধর্মে অবিশ্বাসী, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে কবরস্থান এবং মসজিদ পবিত্রতম স্থান, সেখান থেকে মাসোহারা তোলে। এই তার প্রমাণ। আজকে কি করছিলেন? আমি তো সেটাই বলছি, কবে এই মাসোহারার পদ্ধতি বন্ধ করবে? কবে এই লাইসেন্সগুলো ক্যান্সেল করে ওই জায়গা ভ্যাকেট করে ওই কবরস্থান এবং মসজিদে সংস্কার হবে? কবে করবে? মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম জবাব দাও, কবে করবে? কবে টিপু সুলতান পরিবারের কবরস্থান, মসজিদ কবে উদ্ধার হবে, সংস্কার হবে? ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি জবাব দাও। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে হাজারটা বক্তব্য আছে, কিন্তু সেটা বলার অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। তার কারণ রাজনৈতিকভাবে এবং সংস্থাগতভাবে তৃণমূল কংগ্রেস এবং সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যার মেয়র ববি হাকিম, এই কাজ করে, এই কুকর্মটি করে। কবর ছাড়ে না মাসোহারা তুলতে, মসজিদ ছাড়ে না, এরা এরকম লোকজন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যদি বলতে হয় এই ওয়াকআপ বিল নিয়ে, তাহলে আমি বলবো উনি এই আলোচনাটিকে ডাইভার্ট করেছেন। আচ্ছা, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা নিয়ে ন্যায্যতার সঙ্গে বক্তব্য আছে, এবং আমার নির্দিষ্ট বক্তব্য আছে যে ওয়াকআপ একটি ইসলামিক কনসেপ্ট, সেখানে রাষ্ট্রের অনুপ্রবেশ একেবারেই উচিত নয়, অনুচিত, বেআইনি, অসাংবিধানিক। কিন্তু সেটা নিয়ে বক্তব্য তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শুনতে হবে রাজনৈতিকভাবে। এটা তৃণমূল কংগ্রেস আগে টিপু সুলতানের কবরস্থানটা দখলমুক্ত করুক, আগে মসজিদ সংস্কার করুক,
তারপরে আর মসজিদের ভিতরে কি কি হয় সন্ধ্যার পরে আমি ক্যামেরার সামনে বলতে পারবো না। মমতা ব্যানার্জি বলুক যে ফিরদৌস শামীম যা যা বলেছে ও ছবি দেখিয়ে দেখ বাংলার মানুষকে, যে ওই সতীশ মুখার্জি রোডের ওই টিপু সুলতান পরিবার মমতার বাড়ির কাছে, মমতা ব্যানার্জির বাড়ির কাছে, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছের কালীঘাটে সতীশ মুখার্জি রোডের এই প্রপার্টি মমতা ব্যানার্জির বাড়ি থেকে 1 কিলোমিটারের থেকেও কম দূরত্বে। কবে মসজিদ উদ্ধার হবে, কবে কবরস্থান উদ্ধার হবে, কবে মসজিদের সংস্কার হবে, মুসল্লিরা গিয়ে নামাজ পড়ে আসবে, মুসল্লিরা গিয়ে নামাজ পড়ে আসবে, কবে? নামাজ পড়তে পারবে না। কি অবস্থা করে রেখেছেন, আপনি ক্যামেরা নিয়ে যেতে পারবেন না, আপনাকে মার্ডার করে দেবে। আর তাদেরকেই, যাদের বসিয়েছে তাদেরকেই ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়রা ব্যবহার করে গুন্ডা হিসেবে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাদের বেশিরভাগটাই অমুসলিম। কবরস্থান মসজিদ দখল হয়ে গেছে, আর সেই দল বলবে ওয়াকআপ নিয়ে, শুনতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। নিজেও বুঝতে পারছেন হয়তো যে টিপু সুলতান পরিবারের কবরস্থান এরা ছাড়ে না, মসজিদ ছাড়ে না, এরা ওয়াকআপ নিয়ে বলবে, তাদের পাশে বসবে। আমি বলবো যারা ন্যায্যতার সঙ্গে চান যে ধর্ম রক্ষা হোক, আর যাই হোক, তারা তৃণমূলের সাথে থাকবে না। আর যারা ন্যায্যতার সঙ্গে থাকবে, চাইবে রাষ্ট্র রক্ষা হোক, তারাও তৃণমূলের সঙ্গে থাকবে না। তৃণমূলের সঙ্গে থাকবে একদম পিওরলি ক্রিমিনাল। যারা যায় দেখবে, আরে তৃণমূলের সঙ্গে থাকলে তো দুটো বোম মারলে আরে আমি গিয়ে ওখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন করে দিতে পারবো। না দেখুন, আমি সেটাও মনে করি না। আমি তৃণমূল কংগ্রেসে যারাই রয়েছে সব বিভিন্ন কারণে রয়েছে। তৃণমূল কংগ্রেস মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করেছে। যদি বাংলার মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি কেউ করে থাকে রাজনৈতিকভাবে, তার সেই দলটির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ অত্যন্ত পরিষ্কার। এক, মুসলিমদের প্রপার্টি দখল করা হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। দ্বিতীয়, শিক্ষা ব্যবস্থা, এই যে মাদ্রাসা বলে যে 10,000 মাদ্রাসা আমি স্যাংশন করবো, মাদ্রাসার 10,000 মাদ্রাসার আমি বলছি বেশি না, 5 জন করে মাদ্রাসা, সেই মাদ্রাসা মাস্টারদের পূর্ণাঙ্গ বেতন দিন, একেবারে যা বেতন পাওয়া উচিত সেই বেতন দিন। কবে দেবেন বলুন, লিস্ট কবে টাঙাবেন? অন্তপক্ষে 10,000 মাদ্রাসা যদি উনি অনুমোদন দেবো বলেছিলেন, তো 5 জন করে মাস্টার মশাই যাদের বেতন অন্যান্য মাস্টার মশাইয়ের সমান হবে, স্বাভাবিক, কারণ মাদ্রাসায় উনি অনুমোদন দিলে বেতন কেন দেবেন না? কজনের দেবেন বলুন মমতা ব্যানার্জি? লিস্ট নিয়ে আসুন ফিরদৌস শামীমের কাছে। আমার কাছে লিস্ট, ওকে বলছে ওই নবান্নে লম্বা করে টানাবে যে 10,000, এই 10,000 মাদ্রাসা, এই 10,000 মাদ্রাসার এই মাস্টার মশাইদের এত টাকা করে বেতন। বলুক, মিথ্যা কথা বলে, আমি সরাসরি বলছি, অসত্য বলে সাধারণভাবে রাজনৈতিক পরিসরে ব্যবহৃত, আমি বলছি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলে। না মাদ্রাসা হয়েছে, না ওয়াকআপ প্রপার্টি রক্ষা হয়েছে, উল্টে ওয়াকআপ প্রপার্টিগুলো দখল করেছে, আর তৃণমূল কংগ্রেস করেছে। আর এই যে বলেছিল ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে, প্রথম কথা হাসপাতাল কখনো হিন্দু বা মুসলমানের জন্য হতে পারে না। তারপরেও বলেছিল ভাঙড়ে কোন মুসলমানের জন্য হাসপাতাল হয়েছে? কোন মুসলমানের জন্য হাসপাতাল হয়েছে? ভাঙড়ের লোককে এখনো আরজি করে ছুটতে হয়, এখনো এনআরএস ছুটতে হয়। ভাঙড়ের লোকের জন্য যে মুসলমানদের জন্য হাসপাতাল হবে, ভাঙড়ে গিয়ে বলে এসেছিল, কবে হবে? এসব মিথ্যা কথা। ও শুধুমাত্র এটা কেন বলে? যাতে সাম্প্রদায়িক রাজনীতির বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া যায়, এই কারণে এইসব বলে বেসিক্যালি ভোট আদায় করব। ওর আমলে বলুক যে স্বচ্ছভাবে কজন মুসলিম ছেলের চাকরি দিয়েছে, বলুক যে কতজন মুসলিম ছেলেকে তুমি শিক্ষা প্রদান করেছ, তাদের হায়ার এডুকেশন দিয়েছ। কিছুই করনি, করুন, মিটিং মিছিল করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মিটিং মিটিংয়ে সত্য কথা বলুন। আর মিটিং মিটিংয়ে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতে কবে ওই যে কবরস্থান আর মসজিদ দখলমুক্ত করবেন, বলুন কবে করবেন। যদি দখলমুক্ত না করতে ওই শুধুমাত্র তাদের ওই ভোটের সময় গুন্ডা হিসাবে ব্যবহার করার জন্য বসিয়ে রেখে দিয়েছি, ভোটের সময় গিয়ে বোম মেরে দিয়ে আসবি, আর তোদের এই কবরস্থান মসজিদের ওখানে ঢুকিয়ে দিলাম, বসিয়ে দিলাম, করে
বলুক, আমি যা বলছি ভুল বলছি, বলুক কবে কবে দখল মুক্ত করবে, বলুক কবে দখল মুক্ত করবে। সেটা যদি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমরা না বলতে পারে, ওদের ওয়াকআপ নিয়ে বলার কোনো প্রকার অধিকার নেই। বাণিজ্য সম্মেলনে সাধারণভাবে তো বাণিজ্য হবে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত যে বিজনেস সামিট করেছে, আচ্ছা বলুন তো কোন বিজনেস সামিটের ফলে এই রাজ্যে কোনো বিজনেস হয়েছে, কোনো শিল্পোদ্যোগ হয়েছে, কোনো শিল্পপতি শিল্প স্থাপন করেছে? এটা বলুন তো। একটা আপনাকে দায়িত্ব, আপনার দর্শককুলকে দায়িত্ব দিলাম যে একটা শিল্প কারখানার নাম বলুন, যে শিল্প কারখানাটাই বিজনেস সামিটের ফলে লোকে ওখানে শিল্পপতিরা আসে কি করে? ও ভাববে ঠিক আছে গিয়ে একটু ও মৌ স্বাক্ষর করে দেবে। মৌ স্বাক্ষর মানে কি? লিখে দে 2000 কোটি টাকার সম্পদকে লিখে দে, লিখে দে 2 লক্ষ কোটি টাকার একটা স্থাপনা করে দেবো, থোড়ি সে করবে। দিয়ে তারপরে সাংবাদিক সম্মেলন করে এইবার বিজনেস সামিটে আমরা এত লক্ষ কোটি টাকার আমরা মৌ স্বাক্ষর করবো। মৌ স্বাক্ষর কি? সোজা কথা, আমি ও যে কাউকে ধরে নিয়ে যাবেন, পাড়ার রাম শ্যাম যদু মধু যাকে ইচ্ছা ধরে নিয়ে যাবেন, সে বলবে হ্যাঁ আমি করে দিলাম, আমি বলে দিলাম 25 লক্ষ কোটি টাকার আমি একটা ইট কারখানা বানাবো। ওই এখন সব হচ্ছে না, ওরা সবাই মাটি টাটি তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় একটা করে ইটে ওই ইট তৈরি করছে। ওই ইট 25,000 কোটি টাকার লিখে দিল, পাড়ার কাউকে ধরে নিয়ে গেল, কারণ ওই সব ইট বালি পাথরই তো চলছে সব। এটা করে দিল, বলে দিল, কেউ একজন বলে দিল যে ঠিক আছে আমি অমুক কারখানা করব। তাতে কি আর কারখানা আসবে? কারখানায় তারাই উল্টে আসে, আপনার আমার ট্যাক্সের টাকায় খেয়ে বাড়ি চলে যায়। যে নিজে কারখানা এখনো তৈরি করতে পারলো না তাকে মুখ করা হচ্ছে। আদৌ রাজ্যে শিল্প আসবে? ও কেউ বিশ্বাস করে? দেখুন মমতা ব্যানার্জির যারা শিল্পোদ্যোগী, যারা শিল্পপতি, তাদের কাছে ছবি কি? মমতা ব্যানার্জি টাটার মতো শিল্পপতিকে এই রাজ্য থেকে তাড়িয়েছে, শিল্প তাড়ুয়া হিসেবে ওর নাম শিল্পপতিদের কাছে। কোনো শিল্পপতি মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না। ও টাটার মতো শিল্পপতিকে এ রাজ্য থেকে তাড়িয়েছে। যে মানুষটি মারা গেছেন, রতন টাটা মারা গেছেন, তিনি কি বলেছেন সেটাই একবার আপনি পারলে চালিয়ে দেবেন। যে রতন টাটা যখন এই রাজ্য থেকে শিল্প তার হয়ে যাওয়া তৈরি হওয়া একটা কারখানা যখন গুজরাটের সানন্দে নিয়ে যেতে হচ্ছে, তখন তিনি কি কি কথাবার্তা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। রতন টাটার মতো শিল্পপতি যখন একথা বলেন, তখন এই রাজ্যে কোনো শিল্পপতি সাহস করে শিল্প স্থাপন করতে আসবে না মমতা ব্যানার্জির কথায় ওই 2 প্লেট বিরিয়ানি খেয়ে। ঢপ শিল্প আর চপ শিল্প, রাজ্যের দুটোই শিল্পই চলবে, ঢপ শিল্প আর চপ শিল্প। ও ছাড়া শিল্প স্থাপন হওয়া ওই সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর পরে আর হওয়া সম্ভব নয়, যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষ তাড়াচ্ছে। এখন প্রথমতই বলি যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, যেভাবে রাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পড়েছে, তাতে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং রাষ্ট্রীয় পরিকাঠামোকে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট থেকে দূরে রেখে ওই একটা মৌলবাদী শক্তিকে সামনে রেখে যেভাবে রাষ্ট্র তারা তৈরি করতে চাইছেন, সেটা ভবিষ্যতে তাদের জন্য আরো বিপদ ডেকে আনবে। আমি বলবো বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের এই দায়িত্ব নিতে হবে, সংখ্যাগুরু মুসলিমদের, যে যাতে সেখানে সংখ্যালঘু হিন্দু ভাই বোনেরা কোনোভাবেই আক্রান্ত না হন, সেখানে তাদের সুরক্ষা প্রদান করতে হবে। তার কারণ প্রশাসন, রাষ্ট্র যদি ফেল করে, প্রশাসনিক ব্যবস্থাপনা যদি ফেল করে, তাহলে কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হবেন আপনারাই। দেখুন আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা তৈরি করুন। যদি রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয়, ধর্মনিরপেক্ষ না হয়, তাহলে কিন্তু সব থেকে বেশি সাফার করবে সেই রাষ্ট্রের সাধারণ জনগণ। যদি বাংলাদেশ মনে করে যে বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ মানে আমি বলতে চাইছি বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, তারা যদি মনে করে যে মৌলবাদী শক্তির হাতে তাদের রাষ্ট্রকে তুলে দেবে, তাহলে সব থেকে বেশি বিপদ তারা নিজেদের জন্য ডেকে আনছে। তার কারণ কোনো বিশ্বের কোনো জায়গায় কোনো মৌলবাদী শক্তি, কোনো সাম্প্রদায়িক শক্তি, সে বাংলাদেশের জামাতি হোক বা এদেশের সাম্প্রদায়িক শক্তি হোক বা বিশ্বের অন্য কোনো প্রান্তের সাম্প্রদায়িক শক্তি হোক, তা কোনোভাবেই কখনোই একটা আধুনিক রাষ্ট্র তৈরি করতে পারে না যাতে রাষ্ট্রের প্রতি জনগণ সুরক্ষিতভাবে শান্তিতে বসবাস করতে পারে। আমি বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনা, বিশেষ করে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণকে নিন্দা করছি। সেখানে যাতে কোনোভাবেই ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট তাতে যাতে নষ্ট না হয়, সেই জন্য আমি আহ্বান করব বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের, সেখানকার সংখ্যাগুরু মানুষদের, যারা এই স্পিরিটকে যারা সামনে রেখে আগিয়ে নিয়ে যেতে চান,
দেশের কনসেপ্টকে তাদের আহ্বান করব যে আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদে গর্জে উঠুন, আপনারা আপনাদের রাষ্ট্র তৈরি করুন, যাতে একেবারেই ধর্মনিরপেক্ষতার স্পিরিট বজায় থাকে। তার কারণ সেটাই আধুনিক রাষ্ট্র। যে কোনো রাষ্ট্র অপর একটি রাষ্ট্রকে সম্মান করবে। যে কোনো রাষ্ট্রের বাসিন্দা অপর রাষ্ট্রের বাসিন্দাদের তাদের মান মর্যাদা সেটা রক্ষা করবে, বিশেষ করে এই রাষ্ট্রীয় যে সিম্বলগুলো আছে, কারণ সেটি অত্যন্ত সম্মানের, গর্বের। এখন এটা করা হচ্ছে যদি এই উদ্দেশ্য নিয়ে বোঝাই যাচ্ছে যে বেসিক্যালি একটা জিগির তোলার জন্য, একটা মৌলবাদী জিগির তোলার জন্য। এই মৌলবাদী জিগির সেটা রাষ্ট্রবিরোধী হতে পারে, সেটা সেই রাষ্ট্রের কোন বা ধর্মগতভাবে মৌলবাদী জিগির হতে পারে, এবং সেই উভয় জিগির বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেই। এই সমস্যার মূলে যেতে হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যদি না থাকে এবং যদি ধর্মনিরপেক্ষতার যে স্পিরিট সেটিকে যদি আপহেল্ড করার যদি স্পিরিট না থাকে সেই শক্তির, যারা ক্ষমতাসীন শক্তির, তাহলে কিন্তু এই অব্যবস্থাই তৈরি হয়। এবং যেভাবে আজকে দেখছেন যেভাবে একটি জাতীয় পতাকাকে অমর্যাদা করা হচ্ছে, যেভাবে দেখছেন আক্রমণ হচ্ছে, যেভাবে দেখছেন বিচার ব্যবস্থার অভ্যন্তরেও যেভাবে একটা এনার্কি আনার চেষ্টা করা এসছে, তার কারণ হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার নেই এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে কনসেপ্ট, সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কনসেপ্ট সেখানে বারবার প্রশ্ন চিহ্নের সামনে। কতটা উদ্বেগের এই মুহূর্তে পুরো বিষয়? অত্যন্ত উদ্বেগের। তার কারণ আমার দেশের যে প্রতিবেশী রাষ্ট্র, আমরা আর যাই পরিবর্তন করতে পারি না কেন, আমরা প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করতে পারি না। ফলে আমাদের দেশের একদিকে পাকিস্তান, একদিকে চায়না, একদিকে নেপাল, ভুটান, একদিকে বাংলাদেশ, অপরদিকে শ্রীলঙ্কা, আমরা প্রতিবেশী রাষ্ট্র পরিবর্তন করতে পারি না। ফলে প্রতিবেশী রাষ্ট্রে যদি এই ধরনের আনরেস্ট চলতে থাকে, তাহলে তার প্রভাব আমার দেশে আসাটা অস্বাভাবিক নয়। আর বিশ্বের যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেটা নিন্দনীয়, সেটা অবাঞ্ছিত, সেটা হওয়া উচিত নয়। তার বিরুদ্ধে প্রত্যেককে বলতে হবে, এবং শুধু তাই না, এটা একটা মানবতা বিরোধী, এবং বিশ্বজনীন এই চাপ সৃষ্টি করতে হবে। সেটা একেবারেই, সেই চাপ কি, সেটা হচ্ছে একেবারেই কূটনৈতিক চাপ। তার কারণ হচ্ছে দেখুন, কূটনীতিতে, বিশ্বজনীন কূটনীতিতে একটা সাধারণ ফর্মুলা রয়েছে কি, যুদ্ধের সময় শান্তির প্রস্তুতি নিতে হয়, শান্তির সময় যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। আমি আশা করব সেই কূটনীতি, বিশ্বজনীন কূটনীতির সাধারণ ফর্মুলা, এই সাধারণ ফর্মুলা অ্যাডপ্ট করে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা কিন্তু করতে সক্ষম হবে আমার দেশ, আমার রাষ্ট্র। না হলে কিন্তু ভবিষ্যতে এর জন্য আমাদের আরো বেশি গুণাগার দিতে হবে। তার কারণ আমরা আর যাই পারি, আমরা প্রতিবেশী রাষ্ট্র সেটা পরিবর্তন করতে পারি না।